ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন। দু 2020 সালের আগে আমরা এই হাতে গোনা কয়েকজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না। তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। ইভেন 6 মাস আগেও আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। নিশ্চিত করে বলতে পারি বিএনপির অনেক নেতা নেত্রীর খারাপ জিনিস বা তারা দে বিকাম দ্য ভিকটিম অফ হানি ট্র্যাপ ওর ব্ল্যাকমেইল, ওর আমি যদি বলি কিছু কিছু বিএনপির নেতা কর্মী নেতৃবৃন্দ সরাসরি ভারতের হানি ট্র্যাপে পড়েছিলেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। ভুল করেছেন, শুধরানোর সুযোগ নাই। এখন এটা প্রকাশ পেলে হয় আত্মহত্যা করতে হবে, সারা জীবনে আপনার বেজ্জতি হয়ে থাকতে হবে, যা তারা কখনোই চাইতেন না। এই আতঙ্কে ভুগেছিলেন বিএনপির কমপক্ষে 7 জন থেকে 8 জন নেতা যারাই ভারত গেছেন, বিভিন্ন ক্লাবে গেছিলেন, বারে গেছিলেন মদ খাইতে, দুবাইতে এই কাজ করেছেন, থাইল্যান্ডে গেছেন, বাংলাদেশে গেছেন। বিশেষ করে ভারতীয় হাই কমিশন থেকে কমপক্ষে 2 জন বিএনপির নেতা কর্মী, কমপক্ষে বড় নেতা নেত্রী যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, মদ খাইয়ে মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি সেখানে রেকর্ড করা হয়েছে এবং এটা তাদের কাছে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিএনপির নেতারা ভারতের কাছে জিম্মি। বিএনপির নেতাকর্মীদের অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে। দর্শক, এই ভিডিওটাও আছে আমাদের কাছে, অবশ্যই আপনারা দেখবেন। তার আগে আরেকটি ভিডিও আমরা দেখে আসবো। সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, মিছিল করছে বিএনপি। বলা হচ্ছে সাংবাদিক ইলিয়াস নাকি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের কাছে কোটি কোটি টাকা খেয়ে তিনি এখন বিএনপির পিছু লেগেছে, বিএনপি জামাতের পিছু লেগেছে, এমন স্লোগান দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। যেই সাংবাদিক ইলিয়াস হোসেন মাত্র 6 মাস আগে বিএনপির পক্ষে কথা বলার মতন কেউ ছিল না, অথচ সেই সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে লেগে পড়ে রেখেছে এই বিএনপি নেতাকর্মীরা। মাত্র 6টা মাস আগে মাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি এই বিএনপি জামাতের পক্ষে কথা বলার ছিল, আর অন্য কেউ ছিল না, অথচ সেই সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এই বিএনপি এখন লেগে পড়ে উঠে লেগেছে। তো দর্শক, এই নিয়ে প্রতিবাদ করেছেন নায়েব আলী ভাই। তো আসুন আমরা নায়েব আলী ভাইয়ের আগে আলোচনাটি আমরা আগে দেখে আসি। পরবর্তীতে ভারতের কাছে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে বিএনপি নেতাকর্মীদের গোপন ছবি, গোপন ভিডিও তাদের হাতে। সেই ব্যাপারে এম রহমান মাসুম ভাই কিছু তথ্য দিয়েছে, সেই ভিডিওটা দেখবো। তো আসুন আমরা প্রথমে নায়েব আলী ভাইয়ের ভিডিওটি দেখি, পরবর্তীতে সেই ভিডিওটা আমরা দেখব। বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমো খারাম। আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য। আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন, আপনারা মনে কষ্ট নিয়েন না। 5 মাস আগে, বেশি দিন না, 5 মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম। ইলিয়াস, কনক, পিনাকি, আমি, মাসুম, আরো অনেকের নাম বলা যায়। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম, আর আজকে আমরা আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মুক্তি পেয়ে গেছেন, এত তাড়াতাড়ি আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছেন। এমনও তো হতে পারে অ্যাবাউট 3 মাস পরে আবার আপনাদের পক্ষেই হয়তো আমরা কথা বলবো, তখন হয়তো আবার আমাদেরকে হিরো বানাবেন। এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসা দরকার। আমার এখনো মনে পড়ে ইলিয়াস ভাই তো কথা বলা শুরু করেছেন অ্যাবাউট 2018 সালের শেষের দিকে কিংবা 2019 সালে। আমি কথা বলা শুরু করেছি আপনার সম্ভবত 2013 কিংবা 2012 সাল থেকে হবে। তখন আমি ফেসবুকে কথা বলতাম। আমি ইউটিউবে আসলাম 2017 সালের মাঝামাঝি। তো তখন তো আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম, আমি, ইলিয়াস, মাসুম ভাই। সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাই, উনি হয়তো আপনাদের চোখে অখ্যাত, কেউ চিনে না, সিলেটি মানুষ, অথবা সাজিয়ে গুছিয়ে বাংলা বলতে পারেন না, কিন্তু কথা বলতেন। সেই 2012, 13, 14, 15, 16, 17, 18, 19 এই সময় এই আমরা 2-3 জন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। আল্লাহর হয়তো কোনো একটা নিয়ামত ছিল এই কোভিড-19। এইটা আমি আল্লাহর নিয়ামত বলবো। এই কারণে বলবো যে এই নিয়ামতটা আসার পরে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেকেই এসে গেলেন। কেন এসে গেলেন? কাজ কাম নাই, ঘরের মধ্যে বসে থাকে, কি করবে? একটু ইউটিউবিং করি, একটু ফেসবুকিং করি। আমি 2020 সালের কথা বলছি। 2020 সালে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেক যোগ্য লোক দাঁড়িয়ে গেল, আমাদের থেকেও যোগ্য লোক দাঁড়িয়ে গেলেন। খুব ভালো লাগার বিষয়। তো যে কথা বলছিলাম, 2020 সালের আগে আমরা এই হাতে গোনা কয়েকজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না। তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। ইভেন 6 মাস আগেও আমরা আপনাদের কাছে হিরো ছিলাম।
আজকে সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক। কথা হলো তিনি একজন মানুষ, মানুষের ভুল হবেই। আমি এই যে ধরেন অ্যাবাউট 6 মিনিট কথা বলেছি, বেশি তো কথা বলি নাই, 6 মিনিট কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করলাম আপনারা যদি আমার এই 6 মিনিট নিয়ে একটু অ্যানালাইসিস করেন, এই 6 মিনিটের বক্তব্য নিয়ে একটু অ্যানালাইসিস করেন, আমি নিশ্চিত আপনারা আমার ভুল বের করতে পারবেন। কেন? আমি মানুষ, আমার ভুল থাকবেই, মানুষের ভুল থাকবেই। কোনো মানুষ যদি বলে যে আমি ভুলের ঊর্ধ্বে, তাহলে সে মানুষ না, সে ফেরেশতা অথবা নবী। মানুষের ভুল থাকবেই, ভুল হবেই, এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তো ইলিয়াস একজন মানুষ, হতে পারেন একজন সাহসী সাংবাদিক, হতে পারেন একজন দেশপ্রেমিক, কিন্তু তিনি তো মানুষ, তো মানুষেরই তো ভুল হয়, তো ওনারও ভুল থাকতে পারে। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেত্রী এবং জামাতের একজন নেতা। বিএনপির নেত্রী, উনি খুব বড় নেত্রী না, কিন্তু জামাতের যে নেতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি কিন্তু অনেক বড় মাপের নেতা। মানে ভাবি জামাতের আমির, জামাতের নায়েবে আমির মানে আমিরের প্রতিনিধি, এবং নায়েবে আমিররাই ভবিষ্যতে আমির হয়, অথবা আমিরের অনুপস্থিতিতে নায়েবে আমিরই আমিরের দায়িত্ব পালন করেন। তাহলে বুঝতে পারছেন যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের কত বড় নেতা, সেই নেতার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন। অনুরূপভাবে বিএনপির ওই নেত্রী শামা উবায়েদ, শামা উবায়েদের বিরুদ্ধে তো শুধু অভিযোগ ইলিয়াস করে নাই, শামা উবায়েদের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে, আমি নিজে কথা বলেছি। শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ আছে এম রহমান মাসুম। আমাকে না জামাত বানিয়ে দেন, কোনো সমস্যা নেই, এম রহমান মাসুম তো আর জামাত না। ইলিয়াসও পুরো বিএনপি, মাসুমও পুরো বিএনপি। ইলিয়াস নিজে বলেছেন তার ভিডিওতে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা বিএনপিকেই দেব, এটা ইলিয়াস অন রেকর্ড বলেছেন। তো ইলিয়াস তো আপনাদের লোক, তারপর আপনি মিডিলে রাখেন, মিডিলে রেখে আপনি অ্যানালাইসিস করেন। এটা দিবালোকের মতো পরিষ্কার, যখন জামাত বিএনপির নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো ইলিয়াস নায়েব মাসুম ছাড়া আর কেউ ছিল না, তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। আজকে এই শামা উবায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই। কি অভিযোগ? শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। এটা হলো শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ। আর জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের একজন দোসর, তেলবাজ, চামচা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান, তিনি 5ই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এখন আপনি দেখেন, শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অভিযোগ, এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন। শামা উবায়েদের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা, শামা উবায়েদ অনেক ছোট নেত্রী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ, দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন। অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, সেই তুলনায় শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না। অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। প্রথমত, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন, এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে। দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন, সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন, সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায়, যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। এবং এই ভিডিওর নিচে, জামাতের বার্তার নিচে, জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ, ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই। এটাই কিন্তু রাজনীতি। অন দি আদার হ্যান্ড, আমরা আজকে দেখলাম শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবায়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন। ইলিয়াস হুসাইন, তারা বলেছেন ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার নাম ইলিয়াস আলী না। 1 নম্বর ভুল। এমন একজন সাংবাদিক যিনি গত 1.5 যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন, যিনি 6 মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন, আজকে তিনি আওয়ামী লীগের দোসর। তো নামটা হলো ইলিয়াস হুসাইন, ইলিয়াস আলী না। 1। 2 হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না, যুক্তরাষ্ট্রে থাকেন। বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য, বারবার বলছেন ইলিয়াস আলী। এই তথ্যগত 2টা ভুল করেছেন আপনারা। 3 নম্বর, যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল, সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শামা উবায়েদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা রাজনীতি না, খুবই দুর্ভাগ্যজনক। আপনারাও, আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক, আমি বলছি না। যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে
তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন, জামাতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন, একটা বিবৃতি দিতেন, বা শামা ওবায়েদ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন। সেটাই কি ভালো হতো না? আমি বুঝি না, বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ? বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায়? তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন। তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন, আজও বিএনপির পক্ষেই কথা বলছেন, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন। সব যে অসত্য তা তো বলবো না। এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এগুলো তো সত্য। কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক, তমুক নেতাকে বহিষ্কার করা হোক, আমাদের দলের ক্ষতি করতেছে তারা। কই একবারও তো মিছিল বের করলেন না। আপনাদের একজন নেত্রী, ক্ষুদ্র একজন নেত্রী, তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে 6 মাস আগেও নায়ক ছিলেন। নিশ্চিত করে বলতে পারি বিএনপির অনেক নেতা নেত্রীর ডট খারাপ জিনিস বা তারা দে বিকাম দ্য ভিকটিম অফ হানি ট্র্যাপ ওর ব্ল্যাকমেইল, ওর আমি যদি বলি ডট। কিছু কিছু বিএনপির নেতা কর্মী নেতৃবৃন্দ সরাসরি ভারতের হানি ট্র্যাপে পড়েছিলেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। ভুল করেছেন, শুধরানোর সুযোগ নাই। এখন এটা প্রকাশ পেলে হয় আত্মহত্যা করতে হবে, সারা জীবনে আপনার বেজ্জতি হয়ে থাকতে হবে, যা তারা কখনোই চাইবেন না, চাইতেন না। এই আতঙ্কে ভুগেছিলেন বিএনপির কমপক্ষে 7 জন থেকে 8 জন নেতা। যারাই ভারত গেছেন, বিভিন্ন ক্লাবে গেছিলেন, বারে গেছিলেন মদ খাইতে, দুবাইতে এই কাজ করেছেন, থাইল্যান্ডে গেছেন, বাংলাদেশে গেছেন, বিশেষ করে ভারতীয় হাই কমিশন থেকে কমপক্ষে 2 জন বিএনপির নেতা কর্মী, কমপক্ষে বড় নেতা নেত্রী যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, মদ খাইয়ে মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি সেখানেই রেকর্ড করা হয়েছে এবং এটা তাদের কাছে আছে। আমি কিন্তু নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলে দিতে চাই, এটা একটা ওয়ার্নিং দিতে চাই বিএনপিকে। আমি শ্যামা ওবায়েদকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে যে শ্যামা ওবায়েদের একটা স্ক্রিনশট, এটা তারা প্রমাণ হয় না যে শ্যামা ওবায়েদ কোনো খারাপ কাজ করেছেন। ওর শি মাইট হ্যাভ ইট, ওর এটা হতে পারে যে এটা একটা মাত্র একটা হিন্টস উনি দিল, তার কাছে আরো কিছু আছে। প্রশ্ন হলো থাকতে পারে কিনা। তো কোয়েশ্চন ইজ শ্যামা ওবায়েদের আছে কিনা আমি জানি না, তবে বিএনপি নেতৃবৃন্দর আছে বা এই ধরনের থাকতে পারে। মোস্ট লাইকলি না থাকাটা হবে 7ম আশ্চর্যের পরে 8ম আশ্চর্য। এখন আসছি আমি কেন আমি এটা মনে করি আছে, কার আছে এটা আমি বলছি না। কিন্তু বাংলাদেশ আপনারা জানেন যে এই 16 বছর ভারতীয় এইজেন্ট শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশটাকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। শি ওয়াজ লাইক শুধুমাত্র ক্ষমতায় ছিল শেখ হাসিনা ফিজিক্যালি, কিন্তু প্রকৃত অর্থ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করত ভারত, প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করতো ভারত। এটার একটা কারণ হলো যে কোন ভাবে হোক শেখ হাসিনা শি ওয়াজ লস্ট টু ইন্ডিয়া সামহাউ। দেখুন 96 এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ এতটা দুর্বৃত্ত, এতটা ভারতপন্থী বা ভারতের কাছে বিক্রি হওয়া বা ভারতের কাছে অসহায় অবস্থায় আত্মসমর্পণ কখনোই করে নাই, যা করেছিল। এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল শেখ হাসিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মানুষকে নিয়ে। অর্থাৎ ভারতের উপরে আপনার এই নির্ভর করতে হতো রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য। ইনডিড ইনফ্যাক্ট উই স দ্যাট টু, রাইট? আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং এটা কিভাবে বাস্তবায়ন করেছে, এটা বিভিন্নভাবে বাস্তবায়ন করেছে শেখ হাসিনা এই ভারত। সবচেয়ে উল্লেখযোগ্য যে পদ্ধতিতে আপনার ভারত এটাকে নিয়ন্ত্রণ করতো তা হচ্ছে ডট কন্ট্রোল করা। অর্থাৎ পলিটিশিয়ানদের খারাপ দিক, পলিটিশিয়ানদেরকে খারাপভাবে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা বা ব্ল্যাকমেইলিং, যে জিনিসটা তারা ডিজিএফআই দিয়ে ভারতের র মিলে যৌথভাবে তারা এই কাজটা করেছে। ধরেন বই দেখানোর উপরে নীতিগতভাবে দলের বিভিন্ন নেতাকর্মীকে কন্ট্রোল করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আপনার এই ভারত করেছে, ওই আওয়ামী লীগের সাথে নিয়ে তারা করেছে। এবং আপনারা জানেন যে ভারতের যে মহাপরিকল্পনা ছিল বাংলাদেশটাকে নিজেদের কন্ট্রোলে নেওয়া টোটালি, এবং তারা একটা স্ট্র্যাটেজি তারা মেনটেন করেছিল যে বাংলাদেশকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেবে, অর্থাৎ এই দেশটা হবে তাদের। এবং বিরোধী দল যারা আছেন, জাতীয়তাবাদী শক্তি, পার্টিকুলারলি বিএনপি, জামাত, এদেরকে তারা ইলিমিনেট করা বা একদম শেষ করে দেওয়ার প্রক্রিয়া তারা নিয়েছিল। এই প্রক্রিয়াতে এটা করতে গিয়ে তারা জেল জুলুম মিথ্যা মামলা, অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস, যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বা প্রাতিষ্ঠানিক সন্ত্রাস, জেল জুলুম মিথ্যা মামলা, ফাঁসি পর্যন্ত তারা জুডিশিয়াল কিলিং পর্যন্ত করেছে। এটা ছিল একটা।
আর সেকেন্ড থিং ছিল তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের ভিতরে ঢুকে মূল খবরটাকে নিয়ন্ত্রণ করা এবং যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে ব্ল্যাকমেলের মাধ্যমে বা এনস্লেভ করে এটাকে কন্ট্রোল করে দেওয়া বা ট্র্যাপ করে রাখা, এটাই বা হানি ট্র্যাপ যাই বলেন আপনি, হানি ট্র্যাপ যেগুলো করা এগুলো তারা করেছে, করে তার চেষ্টা করেছে। এবং বলে রাখি, আপনি কি যদি আপনি বিশ্বাস করেন যে এটা তারা করে নাই, তাহলে আপনি পৃথিবীতে আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড এবং ননসেন্স পলিটিশিয়ান এই পৃথিবীতে একটাও নাই। যদি কেউ এটা বিশ্বাস করেন, আমি ওনার কথা বলছিলাম, মানে কেউ যদি কোনো রাজনীতিবিদ বিশ্বাস করেন এই কাজটা তারা করেছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপির অনেক নেতা নেত্রীর ডট খারাপ জিনিস বা তারা দে বিকাম দ্য ভিকটিম অফ হানি ট্র্যাপ or blackmail, or আমি যদি বলি DART. There's so much DARTs being held by Indian agency RAW with the association of DGFI and যে আল হকের যে MTNC ছিল এটা দ্বারা। সুতরাং এগুলো তাদের কাছে আছে। এবং আমি আজকে বলি যে বিএনপির যেহেতু বিএনপিকে যে কারণে বেগম খালেদা জিয়া এতদিন জেলে ছিলেন, তারেক রহমান সাহেব বিদেশে ছিলেন, মানে আপনারা কোনোভাবে দলের নিয়ন্ত্রণ নিতে পারেন 100% এই সময়টাতে শুধুমাত্র ওনাদের কারণে। কিছু কিছু বিএনপির নেতা কর্মী নেতৃবৃন্দ সরাসরি ভারতের হানি ট্র্যাপে পড়েছিলেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। ভুল করেছেন, শুধরানোর সুযোগ নাই। এটা এখন এটা প্রকাশ পেলে হয় আত্মহত্যা করতে হবে, সারা জীবনে আপনার বেজ্জতি হয়ে থাকতে হবে, যা তারা কখনোই চাইবেন না, চাইতেন না। এই আতঙ্কে ভুগেছিলেন বিএনপির কমপক্ষে 7 জন থেকে 8 জন নেতা নেত্রী। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, একদম তথ্য প্রমাণ দিয়ে। আমি বলছি না কারো নাম। এটা তারা করেছেন। এবং যারা এই খবরটা নেওয়ার জন্য, অর্থাৎ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সিগুলা, ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের মানুষ আছে প্রত্যেকটা দলের ভিতরে। বিএনপি দলের মানুষ আছে না থাকাটা পৃথিবীর 7ম থেকে 8ম আশ্চর্য। দিস ইজ হাউ দে অপারেট দেয়ার অপারেশন। দে হ্যাভ টু হ্যাভ অপারেটিভস ইন বিএনপি টু। আওয়ামী লীগকে নিয়ে নিয়েছে তারা, বিএনপিকে আছে জামাতের ব্যাপারে এক ধরনের নাই বলতে পারে, কিন্তু জামাতকে এই জন্য জুডিশিয়াল কিলিং বা অপবাদ দিয়ে জামাতকে তারা অন্য পর্যায়ে তারা পিছনে বা ধ্বংস করার চেষ্টা তারা করেছে। কিন্তু বিএনপি ইজি প্রেস হিসাবে বিএনপির অনেক নেতা কর্মী যারা ভুল করেছেন। এবং আমি বলে আজকে আমি তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 10 বছর আগ থেকে তারা এই হানি ট্র্যাপটা শুরু করেছে। 10 years ago, they started it 10 years ago। এবং কোথায় কোথায় করেছে আমি আপনাদেরকে বলি। বিশেষ করে বাংলাদেশ, ভারতীয় হাই কমিশন বাংলাদেশের, এবং আপনারা দুবাই করেছে, থাইল্যান্ড করেছে, এবং ভারত। যারাই ভারত গেছেন, বিভিন্ন ক্লাবে গেছিলেন, বারে গেছিলেন মদ খাইতে, দুবাইতে এই কাজ করেছেন, থাইল্যান্ডে গেছেন, বাংলাদেশে গেছেন। বিশেষ করে ভারতীয় হাই কমিশন থেকে কমপক্ষে 2 জন বিএনপির নেতা কর্মী, কমপক্ষে বড় নেতা নেত্রী যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, মদ খাইয়ে মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি সেখানেই রেকর্ড করা হয়েছে, এবং এটা তাদের কাছে আছে। আমি কিন্তু নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলে দিতে চাই। সো এটা করছে কেন? শুধুমাত্র, এবং তারা বুঝতে পারেন নাই এই ভয়ঙ্কর সর্বনাশ তাদের হয়ে গেছে অলরেডি। সুতরাং বি কেয়ারফুল, এরা আছে। এবং উনাদেরকে আমি বলছি না উনাদেরকে বেজ্জতি করা দরকার, তবে উনারা বিপদগ্রস্ত, ভুল করেছেন, এখন শুধরানোর কোনো পথই নাই। এটা এমন একটা ডিজিটাল মিডিয়া, আপনি জানেন যে আমি যে কথাগুলো এখন এখানে ছাড়তেছি, আমি এই কথাগুলাই আপনার আর আমি কোনোদিন ফেরাতে পারবো না। 100 কোটি টাকা দিয়েও আমি ফেরাতে পারবো না। এগুলা কারো না কারো কাছে থাকবে। আমি ফেসবুক, ইউটিউব সব থেকে ডিলিট করে দিল, কারো না কাছে থাকবেই থাকবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আমি এবং আগামী যে রাজনীতি হবে খুব কঠিন হবে, যারা তারেক রহমান সাহেব বলেছেন, কিন্তু ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট পজিশন। ওই 70, 80, 90, 2001, 2010 পরে যে রাজনৈতিক যে নমিনেশন দিলেই এমপি হয়ে যাবেন, এটা আমরা একদম শেষ করে দিব, ওইটা হবে না। ভালো মানুষকে আমরা সবাই প্রাধান্য দেব। এবং we haven't started the campaign yet. We is the campaign due to be started, and we're going to start. We're going to promote good people in our politics, because bad people in our politics is killing for Bangladesh for the future. এবং যে কঠিন ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, but India is very desperate right now. If they want it, if they find any way to destroy Bangladesh, they will do that. That's their position. They're very, very desperate and very, আমি যদি বলি যে ডেঞ্জারাস পজিশনে আছে বাংলাদেশ নিয়ে তারা এই মতে। তারা চায় বাংলাদেশকে কন্ট্রোল করতে। এক্ষেত্রে তারা যা যা করা দরকার তারা করবে। এবং বিএনপির নেতৃবৃন্দ হতে পারেন নাম্বার 1 হানি ট্র্যাপের শিকার যারা আছেন, তাদেরকে দিয়ে তথ্য আদান প্রদান করা, যা বিএনপির জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে এগুলোর উপর। সুতরাং এই কাজটা তারা করবে, বি কেয়ারফুল। আমি কিন্তু আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম। আপনারা যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, তারেক রহমান সাহেব জানেন কিন্তু এগুলা ভালো করে জানেন। এদেরকে নাইসলি আপনাদেরকে ম্যানেজ করতে হবে। এরা বিপদগ্রস্ত, এবং এরা ভারতীয় যে তারা কিভাবে করেছে আমি আপনাদেরকে বলি। এরা শুধু তারা নিজেরা করে নাই, তারা মধ্যপ্রাচ্যের পৃথিবী বিখ্যাত একটা গোয়েন্দা সংস্থার নাম বলার দরকার নাই, আপনারা জানেন কারণ তাদেরকে দিয়ে পৃথিবী বিখ্যাত দুদর্শ তাদেরকে বলা হয়। তারা শুধু আমেরিকান পলিটিশিয়ানদের তারা ব্ল্যাকমেল করে রেখেছে, এটা কিন্তু সত্য। সেনেটর কংগ্রেসম্যানরা বিভিন্নভাবে এদের হানি ট্র্যাপের শিকার আছেন, এবং বিভিন্নভাবে তারা ইজ্জতের বয়ে অনেক কিছু করতে করেন না, করতে বাধ্য। বিভিন্ন দেশের রাজনীতিবিদদেরকে তারা হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাপ দিয়ে তারা রেখেছে তাদের জালে, যেন তাদের পক্ষে এরা কথা বলেন, বক্তব্য দেন। এটা কিন্তু আমি নির্দেশ, এবং এই তাদের প্রক্রিয়া, তাদের পলিসি অবলম্বন করেছে এরা, এবং এরাই সবকিছু করে দিয়েছে। এবং এদের সহযোগিতায় অনেকগুলা যারা দুবাই থেকে গেছিলেন, গেম ক্লাবে গেছেন, মদ খাইতে গেছেন, অনেক আনন্দ ফুর্তি করেছেন। আপনারা জানেন না, স্ট্রিপ ক্লাবে গেছেন, যে নায়িকাকে নিয়ে বা যে স্ট্রিপ ক্লাবের যে ড্যান্সারকে নিয়ে আপনি রুমে গেছেন ড্যান্স করার জন্য, সে ছিল একটা এজেন্ট, বা ওই জায়গাটা আপনাকে তারা ট্যাপ করে রেখেছে। সুতরাং বি কেয়ারফুল। এবং আছে অনেকেরই, এবং এরা এই তাদের সাহায্য নিয়ে এই কাজটা করেছে ভিগোরিয়াসলি, এবং এটা কতটা মারাত্মক স্কেল আছে, ইউ হ্যাভ নো আইডিয়া, এন্ড দে হ্যাভ ইট। ডটস আর বিং হেল্ড বাই দেম, and seriously in a massive way। এবং মহিলা নেত্রী আছেন যারা ভবিষ্যৎ বিএনপির কর্ণধার,
যারা বিএনপির হাল ধরবেন, যারা নেতৃত্ব দিবেন, তাদের কথা রেখেছে একটা পর্যায়ে করে। সুতরাং এরা কোনোভাবেই আর এদের বাহিরে এদের ডিসিশন বা এদের এই তারা যে প্রজেক্ট দেয়, এই প্রজেক্টের বাইরে কাজ করতে পারবে না, এবং দে হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য অর্ডার্স, রিকোয়েস্ট অর প্রজেক্টস। সো দেয়ারফর ইট ইজ আ ডেঞ্জারাস সিচুয়েশন ফর বিএনপি ফর দ্য ফিউচার। এবং আবার বলছি, আগামীর রাজনীতি এত সহজ হবে না। আগামীতে কত পরিবর্তন আসতে, রিফর্ম যদি এগুলো হয়, নির্বাচনে প্রার্থী কে হবেন, কি ধরনের প্রার্থী দিতে হবে, ওই গতানুগতিক প্রার্থী দিয়ে শুধুমাত্র নমিনেশন 10 কোটি টাকা দিয়ে কিনেই নমিনেশন দিলেই উনি আর পাশ করতে পারবেন না। এই বাংলাদেশ আমরা পরিবর্তন করে দিয়েছি এবং নতুন আসছে। এবং আমি আপনাকে বলি, সো বি কেয়ারফুল। আমি জনাব তারেক রহমান সাহেবকে আমার বিনীত অনুরোধ, আমি আপনাকে কনফার্ম করে বলছি, দে আর দ্য ভিক্টিম অফ হানি ট্র্যাপ।